Assalamu alaikum everyone. I begin in the name of Allah, the most gracious and most ডেভেলপমেন্ট প্ল্যানিং এর আজকে ষষ্ঠ ক্লাস। আমরা মূলত গত ক্লাসে আমদানি বিকল্প শিল্পায়নের, রপ্তানি বিকল্প শিল্পায়ন এই সমস্ত কৌশল নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে যেগুলো নিয়ে কাজ করব একটু খেয়াল করি। স্লাইড সব দেখা যাচ্ছে, কোনো সমস্যা থাকলে আমাকে জানাই, ঠিক আছে? যদি কোনো প্রবলেম ফেস করি আমাকে জানাই। আচ্ছা, আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তো চ্যাপ্টার 6 গ্রোথ স্ট্র্যাটেজি নিয়ে আমরা কাজ করছি। আজকে হলো book reference. একটু খেয়াল করি, same book will be referred. Number 1, Economic Development, author Michael Chodaro and Stephen C. Smith, 12th edition. You would like to see the cover page of that book. আমরা সবাই কভার পেজটা দেখতে পাচ্ছি। তো কন্টেন্ট কি কি আছে আজকের লেকচারে খেয়াল করি। কনসেপ্ট অফ নেলসনস লো লেভেল ইকুইলিব্রিয়াম। নেলসনের যে লো লেভেল ইকুইলিব্রিয়ামের যে ফাঁদ আছে, সেই ফাঁদ নিয়ে আমরা মোটামুটি আজকে কাজ করব, ঠিক আছে? নেলসনের নিম্ন স্তরের যে ভারসাম্য ফাঁদ আছে, সেটা নেলসনের নিম্ন স্তরের যে ভারসাম্য তত্ত্ব রয়েছে, সেটা নিয়ে আমরা কাজ করব এবং তার সীমাবদ্ধতা সহ আলোচনা করব। তাছাড়া আছে ক্রিটিক্যাল মিনিমাম এফোর্ট থিওরি অফ হার্ভে লেভেনস্টাইন। হার্ভে লেভেনস্টাইনের যে একান্ত প্রয়োজনীয় ন্যূনতম প্রচেষ্টা যে তত্ত্ব, এটাকে অনেক সময় সংকটময় ন্যূনতম প্রচেষ্টা তত্ত্ব বলে, সেই তত্ত্বটা আমরা দেখব। উইথ ক্রিটিসিজম সহ আমরা সেই জিনিসটা দেখব। আরেকটা যেটা দেখবো যে অ্যাপ্লিকেবিলিটি অফ হার্ভে লেভেনস্টাইন থিওরি ইন বাংলাদেশ। বাংলাদেশে লেভেনস্টাইনের যে তত্ত্ব রয়েছে, সেই তত্ত্বটাই কতটুকু প্রয়োগযোগ্য। আর লাস্ট নট দি লিস্ট, ব্যাকওয়ার্ড এন্ড স্প্রেড ইফেক্টটা দেখবো, সম্মুখমুখী প্রভাব এবং পশ্চাৎমুখী। তো এখানে দেখেন এই চ্যাপ্টারটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। বিগ পুশ শেষ করেছি, ব্যালেন্সড আনব্যালেন্সড গ্রোথ এটাও শেষ করেছি, এক্সপোর্ট লিড ভার্সেস ইম্পোর্ট সাবস্টিটিউশন, রপ্তানি তাড়িত কৌশল, আর আমদানি বিকল্প শিল্প এটাও দিয়েছে। আদার্স থিওরিজ এর ভিতরে রয়েছে এক্সপ্লেইনস দ্য ক্রিটিক্যাল মিনিমাম এফোর্ট অফ লেভেনস্টাইন উইথ ক্রিটিসিজম। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2013, 16, 17, 18 আসছে, খুবই ইম্পর্টেন্ট। ইজ লেভেনস্টাইন থিওরি অ্যাপ্লিকেবল ইন বিডি? লেভেনস্টাইনের থিওরি বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, এটা 2017 সালে আসছে। বুঝতেই পারছেন আজকের এগুলো খুবই ইম্পর্টেন্ট, টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রায় ন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে আসে, ঠিক আছে? এরপর আছে হোয়াট ইজ নেলসনস লো লেভেল ইকুইলিব্রিয়াম। নেলসনের ইকুইলিব্রিয়াম ট্র্যাপ, নেলসনের নিম্ন স্তরের ফাঁদ কি? explain R.R. Nelson's low level equilibrium trap. R.R. Nelson's low level equilibrium trap এর যে তত্ত্ব, সে তত্ত্ব থিওরিটা উইথ ক্রিটিসিজম, এটা আমাদেরকে জানতে হবে। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2014 এবং 16 আসছে। আর হোয়াট ইজ ব্যাকওয়ার্ড এন্ড স্প্রেড ইফেক্ট, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2013 এবং 17। পার্টিসিপেন্ট আপনারা মিউট করে নেন, আমি তো মিউট দিয়ে দিয়েছি। আচ্ছা, যাই হোক, এখন আমরা চলে যাই আমাদের আজকের লেকচারে। সো আওয়ার টুডেস থিওরি ইজ Nelson's low level equilibrium trap theory and critical minimum effort theory by Harvey Levenstein. খেয়াল করেন, যদিও গতদিন আমরা Nelson's low level equilibrium trapটা পড়েছিলাম, তারপর অল্প কিছু
দুইটা পয়েন্ট হয়েছিল। তারপর আমরা প্রথম থেকে আসতেছি। নেলসনের লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাকটা বলতে কি খেয়াল করি, জনসংখ্যার বৃদ্ধির হার এবং জাতীয় আয় বৃদ্ধির হারকে একত্রিত করে অধ্যাপক নেলসন নিম্ন স্তরের ভারসাম্য ফাঁদ ধারণাটি ব্যাখ্যা করেন। ঠিক আছে, কোনটা জনসংখ্যা বৃদ্ধির হার এবং জাতীয় আয় এই দুটোকে একত্রিত করে অধ্যাপক নেলসন নিম্ন স্তরের ভারসাম্য ফাঁদ ধারণাটি ব্যাখ্যা করেন। তার মধ্যে জনসংখ্যা বৃদ্ধির সাথে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের যেমন সম্পর্ক রয়েছে, তেমনি অর্থনৈতিক উন্নয়নের প্রধানতম নির্ধারক হলো মাথাপিছু আয়ের পরিমাণ বৃদ্ধি। তো অর্থনৈতিক উন্নয়নের অন্যান্য নির্ধারক থাকলেও সাধারণভাবে মনে করা হয় যে প্রধান নির্ধারক হলো মাথাপিছু আয়ের পরিমাণ বৃদ্ধি। আবার মাথাপিছু আয় হিসাব করা হয় নির্দিষ্ট সময়ে মোট জাতীয় আয়কে ওই সময় মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে। এই যে মাথাপিছু আয় সেটা হচ্ছে পার ক্যাপিটাল ইনকাম। এই অবস্থায় যদি জাতীয় আয় বৃদ্ধি এবং জনসংখ্যা বৃদ্ধি সমান হয়, তবে মাথাপিছু আয় অপরিবর্তিত থাকে। স্বাভাবিক জাতীয় আয় যে হারে জাতীয় 5% বাড়ছে, জনসংখ্যা 5% বাড়ছে। মাথাপিছু আয়ের যে রেশিও, মাথাপিছু আয় যে মান একটা ভ্যালু সেটা অবশ্যই অপরিবর্তিত। সুতরাং মাথাপিছু আয় যদি বৃদ্ধি করতে হয়, তবে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় জাতীয় আয়ের পরিমাণ বেশি হতে হবে। তো আমরা যে মাথাপিছু আয় মানে কি? মাথাপিছু আয় কোন একটা নির্দিষ্ট সময়ে আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করবে। আর মাথাপিছু আয় বাড়াতে গেলে অবশ্যই আমার কি বাড়াতে হবে? জনসংখ্যা বৃদ্ধির তুলনায় জাতীয় আয়ের পরিমাণ অবশ্যই বেশি হতে হবে, নাহলে মাথাপিছু আয় বাড়বে না। অধ্যাপক নেলসন মনে করেন যে মাথাপিছু আয়ের স্বল্পতা ও ক্রমবর্ধমান বেকারত্ব অর্থনৈতিক ভারসাম্যকে নিম্ন স্তরে আবদ্ধ করে রাখে। ইহাই হলো নেলসনের নিম্ন স্তরের ফাঁদ। তাহলে নেলসনের নিম্ন স্তরের ফাঁদের মূল বক্তব্য হচ্ছে আমাদের হচ্ছে মাথাপিছু আয়ের স্বল্পতা আর আমাদের জনসংখ্যা ক্রমবর্ধমান হারে বেড়ে যাচ্ছে, এই যে বেকারত্ব, এটাই একটা অর্থনীতিকে একটা নিম্ন স্তরের ট্র্যাপে কি করে রাখে। এটাকে বলা হয় নেলসন লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপ। তো নেলসন যে ট্র্যাপটা দিয়েছে সেই ট্র্যাপে বলছে জনসংখ্যা বৃদ্ধির হার এবং জাতীয় আয়ের বৃদ্ধির হার একত্রিত করে নেলসন ভারসাম্য ফাঁদ ধারণাটি ব্যাখ্যা করেছে। তো জাতীয় আয়ের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা কিভাবে হয়? একটা নির্দিষ্ট সময়ে মোট জাতীয় আয়কে, এক বছরে মোট জাতীয় আয়কে যদি জনসংখ্যা দ্বারা বৃদ্ধি ভাগ দিই, তাহলে পার ক্যাপিটাল ইনকাম বা জাতীয় আয়ের যে বৃদ্ধি সেই হিসাবটা বলেছেন যে জাতীয় আয়ের যদি বৃদ্ধি করতে হয়, তবে জনসংখ্যার বৃদ্ধির তুলনায় মোট জাতীয় যে আয়ের পরিমাণ সেটা বাড়াতে হবে। সেক্ষেত্রে নেলসন মনে করেছেন বা নেলসন বলেন যে মাথাপিছু আয়ের স্বল্পতা ও ক্রমবর্ধমান বেকারত্ব অর্থনৈতিক যে ভারসাম্য আছে সেই ভারসাম্যটাকে কি করে নিম্ন স্তরে আবদ্ধ রাখে। তার কথাটাই হচ্ছে মাথাপিছু আয় কম এবং আমাদের যে জনসংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ছে এবং অধিক পরিমাণ বেকারত্ব থাকছে, যার ফলে হচ্ছে আমি যতই মাথাপিছু আয় বাড়ুক না কেন, অর্থনীতি একটা নিম্ন স্তরে একটা খাতে আবদ্ধ করে থাকে। সেই ফাঁদটাকে বলা হয় নেলসনের ভারসাম্য, নেলসনের নিম্ন স্তরের ভারসাম্য ফাঁদ। দেখেন নেলসন থিওরি, লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপ থিওরি, তার মানেটা কি? তার মানে হচ্ছে নেলসনের ভারসাম্য ফাঁদ তত্ত্বের ব্যাখ্যা। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম নির্ধারক হলো মাথাপিছু আয়। আবার মাথাপিছু আয় বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির সাথে সম্পৃক্ত। জনসংখ্যা বৃদ্ধির হার এবং জাতীয় আয় বৃদ্ধির হারকে একত্রিত করে নিম্ন স্তরের ভারসাম্য পদ্ধতি ব্যাখ্যা করে। তার মতে জনসংখ্যা বৃদ্ধির সাথে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক রয়েছে, তবে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম নির্ধারক হলো মাথাপিছু আয়ের পরিমাণ বৃদ্ধি। আবার মাথাপিছু আয় হিসাব করা হয় নির্দিষ্ট সময়ের মোট জাতীয় আয়কে ওই সময়ের জনসংখ্যা দ্বারা ভাগ করে। এই অবস্থায় যদি জাতীয় আয় বৃদ্ধি এবং জনসংখ্যা বৃদ্ধি সমান হয়, তবে মাথাপিছু আয় অপরিবর্তিত থাকে। সুতরাং মাথাপিছু আয় আমাদের বাড়াতে হলে জনসংখ্যার তুলনায় মোট জাতীয় যে আয়কে এক বছরে সেটা পরিমাণকে বাড়াতে হবে। কিন্তু অধ্যাপক নেলসন কি মনে করেছেন যে আমাদের মাথাপিছু আয়ের স্বল্পতা এবং বৃদ্ধির প্রাপ্ত যে ক্রমবর্ধমান
হারে যে জনসংখ্যা বাড়ছে সেই বাড়ার ক্রমবর্ধমান হারে যে জনসংখ্যা বাড়ছে বা বেকারত্ব সৃষ্টি হচ্ছে সেটাই একটা অর্থনীতিতে নিম্ন স্তরে একটা ফাঁদ চ্যাপের সাথে আটকে রাখে। তো অধ্যাপক নেলসন নিম্ন স্তরের এই যে ভাবে একটা অর্থনীতিকে ট্র্যাপে আটকে রাখে এটাকে বলা হয় অধ্যাপক নেলসনের নিম্ন স্তরের ভারসাম্য। অধ্যাপক নেলসন নিম্ন স্তরের ভারসাম্য আলোচনা করতে গিয়ে দুটি বিষয়ের উপর গুরুত্ব প্রদান করেছেন। নাম্বার 1 জনসংখ্যা বৃদ্ধির হার, নাম্বার 2 জাতীয় আয় বৃদ্ধির হার। তো জনসংখ্যা বৃদ্ধির হারের বিশ্লেষণ একটু খেয়াল করি কি বলেছে। জনসংখ্যা বৃদ্ধির হার অধ্যাপক নেলসন মনে করেন জনসংখ্যা বৃদ্ধির হার মূলত নির্ভর করে মাথাপিছু আয়ের উপর। আবার জাতীয় আয়ের পরিমাণকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ দিলে মাথাপিছু আয়ের পরিমাণ পাওয়া যায়। সুতরাং আমরা লিখতে পারি মাথাপিছু আয় ইজ ইকুয়ালস মোট জাতীয় আয়ের পরিবর্তন y ডিভাইডেড বাই মোট জনসংখ্যার পরিবর্তন। যেহেতু জনসংখ্যা বৃদ্ধির হার নির্ভর করে জনসংখ্যা বৃদ্ধির মাথাপিছু আয়ের উপর, সেহেতু আমরা লিখতে পারি জিপি বাই পি সমান ফাংশন অফ ওয়াই বাই পি। এই ব্যাপারটা কি বুঝেছি একটু খেয়াল করি। জিপি বাই পি মানে কি? জিপি বাই পি মানে পি মানে পপুলেশন। যেহেতু জনসংখ্যা বৃদ্ধির হার একটা নির্দিষ্ট সময় জনসংখ্যা কতটুকু বাড়তেছে সেটা জিপি দ্বারা বোঝায়। তো জিপি বাই পি মানে বলতে বোঝাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার। এটা হলো পি মানে প্রাইমারি পপুলেশন, জিপি হচ্ছে চেঞ্জ ইন পপুলেশন। জনসংখ্যার বৃদ্ধির হার কে জিপি বাই পি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? যেহেতু জনসংখ্যা বৃদ্ধির হার নির্ভর করে মাথাপিছু আয়ের উপর। মাথাপিছু আয় মানে কি? টোটাল আয়টাকে, জাতীয় আয়টাকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ দিলে আমরা কি পাবো? মাথাপিছু আয় পাবো। তো অধ্যাপক নেলসন মনে করেন মাথাপিছু আয়ের সাথে জনসংখ্যার ধনাত্মক সম্পর্ক। অর্থাৎ মাথাপিছু আয় বাড়লে জনসংখ্যা বৃদ্ধি পায়। আবার মাথাপিছু আয় যদি দিন এনে দিন খাওয়া হ্যান্ড টু মাউথ হওয়ার মতো, তবে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য হবে। তবে হ্যান্ড টু মাউথকে জীবন ধারণের ন্যূনতম প্রয়োজনকে যদি এস ধরা হয় তবে লেখা যায় ওয়াইপি ইজ ইকুয়ালস এস। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার কত? শূন্য। জনসংখ্যা বৃদ্ধির হার যে শূন্য কখন হবে? যখন মাথাপিছু আয় দিন আনে দিন খায়, মানে হ্যান্ড টু মাউথের, সেক্ষেত্রে জনসংখ্যা বাড়বে না। ঠিক আছে? তো জাতীয় আয়ের বৃদ্ধির হারের বিশ্লেষণ অধ্যাপক নেলসন বলেন জাতীয় আয়ের বৃদ্ধির হার মাথাপিছু আয়ের উপরও নির্ভরশীল। y by y জাতীয় আয়ের বৃদ্ধি ইকুয়ালস ফাংশন অফ y by p। এখানে gy by y হচ্ছে জাতীয় আয় বৃদ্ধির হার, y by p হচ্ছে মাথাপিছু আয়ের পরিমাণ। অধ্যাপক নেলসন মনে করেন অর্থনীতিতে জাতীয় আয় বাড়বে না যদি মূলধন হার শূন্য। আবার মূলধন গঠনের হার তখনই শূন্য হবে সঞ্চয়ের হার শূন্য, এবং সঞ্চয়ের হার শূন্য হলে আয় বৃদ্ধির হার শূন্য। জনসংখ্যার বৃদ্ধির হার এবং জাতীয় আয় বৃদ্ধির হার এই দুটি বিষয়ের উপরে ভিত্তি করে অধ্যাপক নেলসন নিম্ন স্তরের ভারসাম্য পান। একটু খেয়াল করি এখানে কি বিষয়। অধ্যাপক নেলসন যেটা বলেছেন যে জাতীয় আয় যদি না বাড়ে তাহলে মূলধন গঠনের হার শূন্য। জাতীয় আয় মানে কি? মানুষের আয় যদি না বাড়ে, মানুষের আয়ের একটা অংশ কি করে? মানুষ ভোগ ব্যয় করে, একটা অংশ সঞ্চয় করে, তাই না? যদি আমি জাতীয় আয় না বাড়ে, আমার ইনকাম না বাড়লে আমার মূলধন গঠনের হার ক্যাপিটাল ফরমেশন শূন্য হবে। জাতীয় আয় বাড়ে না, আগের মতো আছে, ক্যাপিটাল ফরমেশন মূলধন গঠনের হার শূন্য হবে। আর মূলধন গঠনের হার যদি শূন্য হয়, মূলধন কোনো কিছুই গঠন হচ্ছে না, তাহলে সঞ্চয় তো শূন্য। সঞ্চয় না হলে মূলধন কোথা থেকে গঠন হবে? আর সঞ্চয় যদি শূন্য হয়, সঞ্চয় নাই মানে আমার যতটুকু আয় সেই আয় সবটুকু আমি ভোগ ব্যয় করছি, তাহলে ব্যাপারটা কি হয়ে যাবে? তাহলে সঞ্চয়ের হার শূন্য হলো মানে কি? আয় বাড়ছে না। আয় না বাড়লে তো আর আমি সঞ্চয় করতে পারবো, তাহলে আয় বৃদ্ধির হারও শূন্য। তাহলে কয়টা জিনিস ইন্ডিকেট করে দেখেন। জাতীয় আয় না বাড়লে মূলধন গঠনে হবে না, মূলধন গঠন না হলে সঞ্চয় হবে না, আর সঞ্চয় না হলে আয় বৃদ্ধির হারও
শূন্য হবে। তো এই চারটা ফ্যাক্ট, জাতীয় আয়, মূলধন, জাতীয় আয় না বাড়লে মূলধন গঠন বাড়বে না, মূলধন গঠন না বাড়লে সঞ্চয় বাড়বে না, সঞ্চয় না বাড়লে আমার আয় বৃদ্ধি হবে না। তো জনসংখ্যা বৃদ্ধির হার এবং জাতীয় আয় বৃদ্ধির হার এই দুটি বিষয়ের উপর ভিত্তি করে অধ্যাপক নেলসন এই নিম্ন স্তরের ভারসাম্য ফাঁদটুকু ব্যাখ্যা করে। এখন আমরা চলে যাই সেই ফাঁদে। দেখেন একটু চিত্রে, ভালো করে বুঝবে এই চিত্রটা, ঠিক আছে? যে চিত্রে ভূমি অক্ষে কি বলছে, মাথাপিছু আয়, এবং লম্ব অক্ষে জনসংখ্যা ও জাতীয় আয় বৃদ্ধির হার বুঝিয়েছে। চিত্রে একটু দেখি, দুইটা রেখা ডিপি বাই পি, এটা হলো জনসংখ্যার বৃদ্ধির হার নির্ণয় করতেছে। আর এই যে কার্ভিলিনিয়ার উল্টা ইউর মতো, এটা কি নির্ণয় করতেছে, জাতীয় আয়ের বৃদ্ধি, জি ওয়াই বাই ওয়াই রেখা জাতীয় আয়ের বৃদ্ধি। এখন চিত্রে দেখি, এ বিন্দুতে জনসংখ্যা ও জাতীয় আয় বৃদ্ধির হার শূন্য। এই জনসংখ্যা কোনটা, এই যে জিপি বাই বি, এই বিন্দুতে এবং জাতীয় আয় বৃদ্ধির হার এটা যেহেতু সমান, তার মানে কি জনসংখ্যা ও জাতীয় আয় বৃদ্ধির হার শূন্য, অর্থাৎ সর্বনিম্ন অবস্থা প্রকাশ করে। এই ক্ষেত্রে সঞ্চয়ের পরিমাণও শূন্য, এই অবস্থাটি একটা স্থিতিশীল অবস্থা। এরপরে আয় বাড়তে থাকলে সঞ্চয়ও বাড়বে, ফলে জনসংখ্যা বাড়বে। একটু খেয়াল করে, এরপরে আয় বাড়তেছে, আস্তে 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 আয় বাড়তেছে। আয় বাড়লে জনসংখ্যাও বাড়বে, সঞ্চয়ও বাড়বে, মাথাপিছু আয়ও কি করবে, বাড়বে। এখন আমি চিত্রে ও এ থেকে ও বি তে যাই। ও বি তে যাওয়ার আগ মুহূর্তে কি হচ্ছে, ও বি তে যাওয়ার আগ মুহূর্তে হচ্ছে আমার জনসংখ্যার জাতীয় আয়ের বৃদ্ধির হার থেকে জনসংখ্যা বেশি হারে বাড়ছে। আবার বি বিন্দুতে এসে শূন্য হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির হার এবং জাতীয় আয় বৃদ্ধির হারটা সমান। দেখেন এই যে বলছে, চিত্রে দেখা যায় ও বি পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার জাতীয় আয় বৃদ্ধির হার অপেক্ষা বেশি। ও বি পর্যন্ত জনসংখ্যা বাড়ছে, তার থেকে জাতীয় আয় থেকে জনসংখ্যা বেশি হারে বাড়ছে। ও বি জনসংখ্যা পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার জাতীয় আয় বৃদ্ধির হার অপেক্ষা বেশি, তখন জনসংখ্যা যে হারে বাড়ছে, জাতীয় আয় যদি তার থেকে কম হারে বাড়ে, তাহলে অবশ্যই মাথাপিছু আয় কমে যাবে। এখন মাথাপিছু আয় ও বি এর তুলনায় বেশি হলে, আমি ধরে নিলাম মাথাপিছু আয় প্রথমে ছিল ও এ, তারপর ও বি সিচুয়েশনে কি হলো, এখন ও বি থেকে যদি মাথাপিছু আয় বেড়ে যায়, ও সি পর্যন্ত হয়, তাহলে কি সিচুয়েশন হবে একটু দেখে নিই। ও সি পর্যন্ত পৌঁছে আই স্তর ও বি অতিক্রম না করা পর্যন্ত অর্থনীতি নিম্ন স্তরের ভারসাম্য খাতে আটকে থাকবে। কি বলেছে, মাথাপিছু আয় ও বি এর তুলনায় বেশি হলে তা ও সি পর্যন্ত পৌঁছে যায়, আয় স্তর ও বি অতিক্রম না করা পর্যন্ত অর্থনীতি নিম্ন স্তরের ভারসাম্য খাতে আটকে। তার মানেটা কি, তার মানেটা হচ্ছে, তর্জমাটা হচ্ছে, আমি ওবি যে আয় স্তর, সেই আয় স্তরে আমার জনসংখ্যাটা বেশি হারে বাড়ছে, আয়ও বাড়ছে বা আয়টা কম হারে বাড়ছে জাতীয়, তাহলে সেক্ষেত্রে একটা খাদের সৃষ্টি হবে। কেননা আমি একটু আগে বলেছি, যদি আমার জাতীয় আয় যদি না বাড়ে, মূলধন গঠন হবে না, মূলধন গঠন না হলে সঞ্চয় হবে না, আর সঞ্চয় না হলে জাতীয় আয় বৃদ্ধিও হবে না। তাহলে সেই ক্ষেত্রে ওবি এর আগ পর্যন্ত আমার জনসংখ্যা বেশি বাড়ছে বা জাতীয় আয় কম হারে বাড়ছে, তার মানে জনসংখ্যা জাতীয় আয় থেকে বেশি হারে বাড়ছে। তাহলে বেশি হারে বাড়লে কি হবে, জনসংখ্যা যদি বেশি হারে বেড়ে যায়, আমার মূলধন গঠন হবে না, সঞ্চয় হবে না। মূলধন গঠন যদি, সঞ্চয় যদি না হয়, তাহলে সেক্ষেত্রে জাতীয় আয় বৃদ্ধি হবে না। এই যে একটা ট্র্যাপ, এই ট্র্যাপের মধ্যে পড়ে থাকবে কোন পর্যন্ত, ও থেকে এর পরে বি এর আগে, এই সিচুয়েশনটা একটা ট্র্যাপের ভিতরে একটা অর্থনীতি পড়ে থাকবে, ঠিক আছে? তো আয় স্তর অবি অতিক্রম না করা পর্যন্ত অর্থনীতি নিম্ন স্তরের ভারসাম্য খাতে আটকে থাকে। যদি এ ফাঁদ থেকে মুক্তি পেতে হয়, তবে আয় স্তরকে অবশ্যই আমার ওবি এর অতিক্রম করতে হবে। দেখা যায় যে জি এবং ই বিন্দুর মধ্যবর্তী স্থানে, এই যে জি এবং ই বিন্দুর মধ্যবর্তী স্থানে জাতীয় আয় বেশি হারে বাড়ছে, কম হারে জনসংখ্যা বাড়ছে। আয় বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হারকে অতিক্রম করে, মানে আয় বেশি হারে বাড়ছে টি এর পরে, ই এর আগে জনসংখ্যা কম হারে
বাড়ছে। তো যদি নেলসনের এই ফাঁদ থেকে মুক্তি পেতে হয় তাহলে অবশ্যই অর্থনীতি জাতীয় আয় বি থেকে বাড়িয়ে সি এর আগ পর্যন্ত এই জি এবং ই পয়েন্টে থাকতে হবে। সুতরাং দেখা যায় যে এ থেকে বি বিন্দুর অবস্থান সময়ে নিম্ন স্তরের ফাঁদে আটকে থাকে। এই যে বলেছি এ থেকে বি বিন্দুতে যখন একটা অর্থনীতি থাকবে তখন নিম্ন স্তরে একটা ফাঁদে আটকে থাকবে এবং বি বিন্দু অতিক্রম করতে পারলে এই ফাঁদ থেকে কি করা যাবে, রেহাই পাওয়া যাবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? বোঝা না গেলে সাথে সাথে আমাকে একটু চ্যাট বক্সে নক দিয়ে। ওকে, স্যার আবার একটু বলেন। কোন জায়গাটা বলবো বলেন? স্যার ওই যে ও এ পর্যন্ত যে ও এ বি নাকি বলেন যে আচ্ছা, কি একটু হয় খেয়াল একদম। করে, আচ্ছা আপনারা চুপ থাকেন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি আবার। হ্যাঁ, ও এক্স অক্ষে মাথা পিছু আয় আর ও ওয়াই অক্ষে জাতীয় আয় এবং জনসংখ্যা বৃদ্ধির হার দ্বারা চিহ্নিত করছি। ঠিক আছে, এই যে রেখা কার্ভিলিনিয়ার একটুটা ইউ টাইপ, এটা হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি রেখা। ঠিক আছে, আর এর থেকে এই যে স্ট্রেট লাইন উপরে উঠলো আবার হাতে ডান দিকে যাচ্ছে, এটা হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি রেখা। ডিপি বাই ডিপি বাই পি দ্বারা বলেছে জনসংখ্যার বৃদ্ধির হার, আর ডিওয়াই বাই ওয়াই দ্বারা বলছে জাতীয় আয় বৃদ্ধির হার। এখন এখানে চিত্রে পয়েন্ট আছে এ বি সি ডি, চারটা পয়েন্ট। এখন নেলসনের যে ভারসাম্য বিন্দু বলছে, নেলসন বলেছে যে আমি ও থেকে এ পর্যন্ত এই ক্ষেত্রে কি হচ্ছে, জনসংখ্যার বৃদ্ধির হার এবং জাতীয় আয় বৃদ্ধির হারটা কি সমান। যদি সমান হয় মানে কোনো কিছুই বাড়ছে না। তো এটা হচ্ছে একটা অর্থনীতির সর্বনিম্ন অবস্থা প্রকাশ করে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে সঞ্চয়ের পরিমাণও শূন্য, এটা একটা স্থিতিশীল অবস্থা। এরপরে আয় বাড়তে থাকলো, আয় আস্তে আস্তে বাড়ছে না, কিন্তু এই যে আয়টা বাড়ছে এই আয়ের থেকে জনসংখ্যা বৃদ্ধিটা বেশি হারে বাড়ছে। জাতীয় আয় বাড়বে কখন? মোট আয় ডিভাইডেড বাই মোট জনসংখ্যা। মোট আয় বেশি হারে বাড়বে, মোট জনসংখ্যা কম হারে বাড়বে, তাহলেই তো জাতীয় আয় বাড়বে, তাই না? কিন্তু এইখানে কি উল্টা হচ্ছে, মোট জনসংখ্যাটা বেশি হারে বাড়ছে, জাতীয় আয়টা কম হারে বাড়ছে। ঠিক আছে, তো এর পরের থেকে বি এর আগ পর্যন্ত যে অর্থনীতি, সেই অর্থনীতিতে একটা ফাঁদে অবস্থান করবে। ফাঁদে অবস্থান করতে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে অর্থনীতি কি করবে, অর্থনীতিতে জনসংখ্যা বেশি হারে বাড়বে, জাতীয় আয় কম হারে বাড়বে। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে বের হতে পারবে না। কেন বের হতে পারবে না? দেখেন, তার মানে এখানে মূলধন কম গঠন হচ্ছে, মূলধনটা কম গঠন হচ্ছে এখানে। যেহেতু আমার জনসংখ্যা বেশি হারে বাড়ছে, জাতীয় আয় কম হারে বাড়ছে, তার মানে এখানে আমার জাতীয় আয় বৃদ্ধিটা হচ্ছে না বা কম হারে হচ্ছে। আর জাতীয় আয় যদি বৃদ্ধি না হয় মূলধন গঠন হবে, আর মূলধন গঠন না হলে সঞ্চয় হবে না, আর যদি সঞ্চয় না হয় তাহলে মানুষের আয় বাড়বে না। তাহলে এই যে অর্থনীতি, এই অংশে এর পরে বি এর আগ পর্যন্ত এখানে নেলসনের একটা ফাঁদে আটকে থাকে। এখন অন্যান্য অর্থনীতিবিদরা বলছে যে এখান থেকে উত্তরণের উপায় হচ্ছে আমার অর্থনীতিটাকে কন্টিনিউয়াসলি জাতীয় আয় বাড়াতে হবে। সো বি এর পরে সি এর আগে দেখেন ডি এবং ই বিন্দুতে এখানে কি হচ্ছে, দেখেন জাতীয় আয় বেশি হারে বাড়ছে, কেননা জাতীয় আয় রেখাটা উপর দিকে যাচ্ছে, কিন্তু জনসংখ্যাটা কম হারে বাড়ছে, জনসংখ্যার নিচে যাচ্ছে মানে অবস্থান করছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আয় বৃদ্ধিটা বেশি বাড়ছে, জাতীয় আয় বৃদ্ধিটা বেশি বাড়ছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে বলছে যে এই নিম্ন স্তরের ফাঁদ থেকে উত্তরণের জন্য আমার অর্থনীতিটাকে বি এর পরে নিয়ে যেতে হবে। তাহলে যে দেখেন আয় স্তর অবধি অতিক্রম করা না পর্যন্ত অর্থনীতি নিম্ন স্তরের ভারসাম্য ফাঁদে আটকে থাকবে। যদি এ ফাঁদ থেকে মুক্তি পেতে হয় তবে আয় স্তরকে অবশ্যই অতিক্রম করতে হবে। চিত্রে দেখা যায় যে ডি ও ই বিন্দুর মধ্যবর্তী স্থানে আয় বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হারকে অতিক্রম করছে, মানে আয় বেশি হারে বাড়ছে, জনসংখ্যা কম হারে বাড়ছে, সেক্ষেত্রে জাতীয় আয় বাড়বে, আর জাতীয় আয় বাড়লে নেলসনের যে ফাঁদ, এই ফাঁদটাকে মুক্তি পাওয়া যাবে। সুতরাং দেখা যায় যে এ ও বি বিন্দুর অবস্থান সময় নিম্ন স্তরের ফাঁদে আটকে থাকে, কোথায়? এ থেকে বি তে। আর বি বিন্দু অতিক্রম করলে এই ফাঁদ থেকে
রেহাই পাওয়া যায়। ঠিক আছে, বুঝা গেছে? এবার আর কোন সমস্যা আছে? স্যার ডিবি কি ডিবি যে একদম মানে হুম, দুইটা রেখা ছেদ করছে, তো ওখানে কি আহ, মূলধন শূন্য ছিল এই জন্য? কোনটা কোনটা কোন পয়েন্টে? ডিবি এবং ইসি দুইটাই তো সমান, মানে দুইটা রেখাকে ডিওয়াই বাই ওয়াই হ্যাঁ, এবং ডিওয়াই বাই পি, এই হুম, দুইটা রেখাকে ছেদ করছে, হ্যাঁ। এই যে একটু তাহলে কি দেখেন, সেটা ছেদ করছে, মানে ছেদ সমান করছে কোন মূলধন কোন শূন্য কোন? ছিল? হ্যাঁ, মূলধনের পরিমাণ শূন্য ছিল বলতে একটু খেয়াল করি। যখনই এই যে এ পয়েন্টে ছেদ করলো, ডি পয়েন্টে ছেদ করলো, ই পয়েন্টে ছেদ করলো, তিনটা পয়েন্টে ছেদ করলো, যখনই ছেদ করবে, ছেদ করার অর্থটা কি? ছেদ করার অর্থই হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার এবং জাতীয় আয় বৃদ্ধির হারটা কি সমান। জনসংখ্যা যে হারে বাড়ছে, জাতীয় আয় একই হারে বাড়ছে। সমান হওয়ার সাথে সাথে মানে কি? সমান হওয়ার অর্থই হচ্ছে জনসংখ্যা ও জাতীয় আয়ের বৃদ্ধির হার শূন্য। ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার? সো স্যার, এটার জি স্যার। অর্থটাই হচ্ছে সঞ্চয়ের পরিমাণ আমাদের কি হবে? শূন্য। যেহেতু জনসংখ্যা 5% বাড়ছে, জাতীয় আয় 5% বাড়ছে। তার মানেটা কি? তার মানে আলটিমেটলি পার ক্যাপিটাল ইনকামটা বাড়ে নাই। ব্যাপারটা বুঝছি? শূন্য। আগে যা ছিল তার থেকে অ্যাজ ইট ইজ আছে। ব্যাপারটা শুধু সঞ্চয়ের পরিমাণও শূন্য হয়ে যাচ্ছে। এ, ডি এবং ই পয়েন্টে। ওকে? আচ্ছা, পরের টপিকসে চলে আসি। অধ্যাপক নেলসন কর্তৃক প্রদত্ত নিম্ন স্তরের ভারসাম্য পাত তত্ত্বের কিছু সমালোচনা রয়েছে, সেগুলো একটু ভালোভাবে দেখে নিই। জনসংখ্যার উপর গুরুত্ব, স্থিতিশীল অবস্থার প্রেক্ষিতে বিশ্লেষণ, চাহিদার বিষয়টি অবজ্ঞা করা হচ্ছে, অন্যান্য চলকের প্রভাব। দেখেন, অধ্যাপক নেলসন নিম্ন স্তরের ভারসাম্য পাত আলোচনা করতে গিয়ে শুধুমাত্র জনসংখ্যা বৃদ্ধির উপর গুরুত্ব প্রদান করেছেন। অধ্যাপক লেভেনস্টাইনের মতে এই কারণে তত্ত্বটি সংকীর্ণ হয়ে উঠেছে। স্থিতিশীল অবস্থার প্রেক্ষিতে বিশ্লেষণ, অধ্যাপক নেলসন নিম্ন স্তরের ভারসাম্য পাত তত্ত্বটি স্থিতিশীল অবস্থার প্রেক্ষিতে বিশ্লেষণ করা হয়েছে, অস্থিতিশীল অবস্থার ক্ষেত্রে সেটা বিশ্লেষণ করা হয় নাই। চাহিদার বিষয়টি অবজ্ঞা করা হয়েছে, এই তথ্যে শুধুমাত্র যোগানের দিকটি বিবেচনা করা হয়েছে, চাহিদার দিকটি বিবেচনা করা হয় নাই। অন্যান্য চলকের প্রভাব, অধ্যাপক নেলসন নিম্ন স্তরের ভারসাম্য পাত তত্ত্বে জনসংখ্যা বৃদ্ধির হার এবং মাথাপিছু আয় বৃদ্ধি সম্পর্কে সহজভাবে উপস্থাপন করেন। বাস্তবতার অন্যান্য চলকের এর মধ্যে থাকতে পারে না। অন্যান্য বিষয় উপেক্ষিত অর্থনীতিতে উদ্যোক্তার সাহস, প্রাকৃতিক সম্পদের যোগান, জনগণের একাগ্রতা, উন্নয়ন প্রক্রিয়াকে প্রভাবিত করে, এই বিষয়গুলো এই তত্ত্বের উপেক্ষা করা হয়েছে। আর্থসামাজিক উপাদান উপেক্ষিত উক্ত তত্ত্বে অন্তর্গত চলক হিসেবে জনসংখ্যা বৃদ্ধিকে বিবেচনা করা হয়, অথচ আর্থসামাজিক নানা উপাদান জনসংখ্যা বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে তা বিবেচনা করা হয়নি। সঞ্চয় ও বিনিয়োগকারীর পার্থক্য, অধ্যাপক নেলসনের মতে সঞ্চয় ও বিনিয়োগ সবসময় সমান, এই কারণে সঞ্চয়কারী ও বিনিয়োগকারীর মধ্যে কোনো পার্থক্য টানা হয়নি। অথচ সঞ্চয় পরিচালিত হয় ভোক্তা দ্বারা আর বিনিয়োগ পরিচালিত হয় উদ্যোক্তা দ্বারা। সো উপর্যুক্ত বিশ্লেষণে দেখা যায় যে অধ্যাপক নেলসন স্তরের ভারসাম্য পাত তত্ত্বটির কিছু ত্রুটি রয়েছে, তবু এই কথা সত্য যে উক্ত তত্ত্বটি অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দিতে সক্ষম। এরপর আরেকটা তথ্যে চলে আসি, ক্রিটিক্যাল মিনিমাম এফোর্ট থিওরি অফ হার্ভে লেভেনস্টাইন। হার্ভে লেভেনস্টাইনের ক্রিটিক্যাল মিনিমাম এফোর্ট যে থিওরি, সেটা নিয়ে আমরা কাজ করব। দেখেন, 1957 সালে প্রকাশিত ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস এন্ড ইকোনমিক গ্রোথ স্টাডিজ, থিওরি অফ ইকোনমিক ডেভেলপমেন্ট নামক গ্রন্থে অধ্যাপক হার্ভে লেভেনস্টাইন উন্নত দেশের অর্থনৈতিক উন্নয়ন সমস্যা উত্তরণের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, যা পরবর্তীতে একান্ত প্রয়োজনীয় ন্যূনতম প্রচেষ্টা তত্ত্ব নামে পরিচিত। উন্নত দেশসমূহ গভীর দারিদ্র্যে নিমজ্জিত এবং নিম্ন স্তরের ভারসাম্য ফাঁদে আবর্তিত। এইরূপ ফাঁদের মূল কারণ হলো অতিমাত্রা জনসংখ্যা বৃদ্ধি। উন্নত দেশে অর্থনীতিতে আয় সৃষ্টিকারী উপাদান যেমন রয়েছে, তেমনি আয় অবদমনকারী উপাদানও বিদ্যমান। অধ্যাপক লেভেনস্টাইন বিভিন্ন সমীক্ষা থেকে তথ্যের উপর ভিত্তি করে একান্ত প্রয়োজনীয় ন্যূনতম প্রচেষ্টা তত্ত্ব প্রদান করেন। তার মতে অর্থনীতিতে দুটি শক্তি কার্যকর থাকে, একটা হচ্ছে আয় সৃষ্টিকারী উপাদান আইআরএস, ইনকাম রাইজিং ফ্যাক্টর থাকতে পারে, আরেকটা হচ্ছে আয় অবদমনকারী শক্তি, ইনকাম ডিপ্রেসিং ফোর্সেস থাকতে পারে। তো একটু খেয়াল করি, আয় সৃষ্টিকারী উপাদানগুলো মাথাপিছু আয় বৃদ্ধিতে সহায়তা করে, অপরপক্ষে
আয় দমনকারী শক্তিগুলো দ্বারা মাথাপিছু আয় হ্রাস পায়। তিনি আরো বলেন উন্নত দেশগুলো আঘাত প্রদানকারী শক্তির প্রভাব বেশি থাকে, মানে অবদমনকারী শক্তি। এই কারণে উন্নত দেশগুলো দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে মুক্তি লাভ করতে পারে না। অধ্যাপক লেভিনস্টাইন মনে করেন যে উন্নত দেশগুলো ন্যূনতম প্রয়োজনীয় কর্মপ্রচেষ্টার মাধ্যমে আয় সৃষ্টিকারী উপাদানগুলোকে আয় অবদমনকারী শক্তিগুলোর তুলনায় অধিক জোরদার করতে হবে। মানে যে সমস্ত কারণে আয় সৃষ্টি করতে হয় সেগুলো বেশি জোরদার করতে হবে। এর ফলে অর্থনীতি প্রবৃদ্ধি দ্রুত গতিতে এগিয়ে যাবে। আয় সৃষ্টিকারী উপাদানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মাথাপিছু আয়, অপরপক্ষে আয় অবদমনকারী শক্তিগুলোর মধ্যে প্রধান হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। কাজে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করে মাথাপিছু আয় সৃষ্টির প্রক্রিয়া অব্যাহত রাখলে দেশটি বাধাহীনভাবে অর্থনীতির অগ্রগতির দিকে এগিয়ে যাবে। ইহাই লেভিনস্টাইন তত্ত্বের প্রচেষ্টার মূল কথা। একটু খেয়াল করি, আয় সৃষ্টিকারী উপাদান, আয় অবদমনকারী উপাদান। আয় সৃষ্টিকারী উপাদান মানে কি? জাতীয় আয়ের বৃদ্ধি, ঠিক আছে। আর আয় অবদমনকারী উপাদানগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। তো উন্নত দেশে যে গুলো হচ্ছে আমার আয় সৃষ্টিকারী উপাদানগুলোর মধ্যে জাতীয় আয় বৃদ্ধি মানে মাথাপিছু আয়, আর আয় দমনকারী শক্তিগুলোর মধ্যে জনসংখ্যা। সো এই যে জনসংখ্যা, এটাকে নিয়ন্ত্রণ করে আমরা মাথাপিছু আয় বৃদ্ধি করতে পারি, তাহলে অর্থনীতি অগ্রগতির দিকে এগিয়ে যাবে, দারিদ্র্য দুষ্ট চক্র থেকে বের হয়ে আসতে পারবে। এইটা হচ্ছে হার্ভে লেভিনস্টাইন তত্ত্বের মূল কথা, ঠিক আছে। এই খেয়াল করি চিত্রের সাহায্যে ব্যাখ্যা একটু ভালো করে খেয়াল করব। চিত্রে ভূমি অক্ষে মাথাপিছু আয়, এই যে ভূমি অক্ষে মাথাপিছু আয় ও প্রণোদিত আয় বৃদ্ধি, এবং লম্ব অক্ষে মাথাপিছু আয় ও প্রণোদিত আয় হ্রাস। তো 45 ডিগ্রি যে রেখা আছে সেই রেখার সমতা দ্বারা মাথাপিছু আয় ও প্রণোদিত আয় বৃদ্ধি ও হ্রাসের মধ্যে সমতা প্রকাশ করা হয়েছে। একটু খেয়াল করি, আইডিএফ, এটা হচ্ছে আইডিএফ, আইআরএফ, খেয়াল করি, আর এটা হচ্ছে আইডিএফ, এই দুইটা রেখা। তো আইডিএফ মানে কি? ইনকাম ডিপ্রেসিং ফোর্স, আয় অবদমনকারী শক্তি, আয় অবদমনকারী শক্তি। আর ইনকাম রেজিং ফোর্স, আয় সৃষ্টিকারী শক্তি। এটা হচ্ছে আয় সৃষ্টি করে এই রেখা দ্বারা, আর এই রেখা দ্বারা আয় অবদমন করে। এখন দেখেন, যদি মাথাপিছু আয় ওসি হয়, মাথাপিছু আয় ধরলাম এখান থেকে এই ওসি হয়, তাহলে আয় সৃষ্টিকারী উপাদান দ্বারা, এই যে আইআরএফ, আয় সৃষ্টিকারী উপাদান দ্বারা, খেয়াল করি, মাথাপিছু আয় যদি আমাদের কোথায় হয়? ওসি হয়, তাহলে আয় সৃষ্টিকারী উপাদান দ্বারা পুনরুদ্ধিত হয়ে আয় বৃদ্ধি পেয়ে ডাব্লিউএল হয়। তার মানেটা কি? এই যে মাথাপিছু আয় যদি ওসি হয়, তাহলে এই বিন্দুতে ছেদ করে এল বিন্দুতে, এল বিন্দুতে ছেদ করা মানে কি? আয় সৃষ্টিকারী উপাদান দ্বারা সেটা পুনরুদ্ধিত হচ্ছে, উৎসাহ পাচ্ছে, তাহলে ডাব্লিউএল পরিমাণ কি হচ্ছে? আয় বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। অপরপক্ষে আয় দমনকারী শক্তি দ্বারা যদি পুনরুদ্ধিত হয়ে আয় হ্রাস পায়, তা আয় হ্রাস পেয়ে তা হয় কে। আচ্ছা, এখন আমি একটা জিনিস বলছি, এখানে দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে আয় অবদমনকারী শক্তি, আর আরেকটা হচ্ছে আয় সৃষ্টিকারী শক্তি। একটু খেয়াল করেন, মাথাপিছু আয় ওসি, তবে আয় সৃষ্টিকারী উপাদান দ্বারা পুনরুদ্ধিত হয়ে আয় বৃদ্ধি পেয়ে ডাব্লিউএল হচ্ছে, এটা তো বুঝলেন। অপরপক্ষে আয় দমনকারী শক্তি দ্বারা পুনরুদ্ধিত হয়ে আয় হ্রাস পেয়ে তা হয় কে এম। কে এমটা কোথায়? এই যে কে, এই যে মানে এখানে কি হচ্ছে? ইনকাম রেজিং ফোর্সেস দ্বারা পুনরুদ্ধিত হয়ে ডাব্লিউএল পরিমাণ হচ্ছে, আমার ইনকাম বেড়ে গেছে, কিন্তু এই এই এইটার এল বিন্দু যদি নিচের দিকে টানি, তাহলে সেটা আয় হ্রাসকারী যে ফোর্সেস আছে সেটা তার পুনরুদ্ধিত হয়ে কে এম পরিমাণ কি হচ্ছে? আমাদের মাথাপিছু আয়ের পরিমাণ হ্রাস পাচ্ছে। এই অবস্থায় মাথাপিছু আয়ের পরিমাণ কি হচ্ছে? এখান থেকে ধরলাম এল এম পরিমাণ, ঠিক আছে, এল এম পরিমাণ। চিত্রে এল এম এন পি পথ ধরে কিউ বিন্দুতে পৌঁছে, দেখেন এল এম এন পি এই পথ ধরে কিউ বিন্দুতে পৌঁছে, উক্ত বিন্দুতে সর্বনিম্ন মাথাপিছু আয় হলো কি? এই যে এ, সর্বনিম্ন মাথাপিছু আয় ও এ পরিমাণ। তো অধ্যাপক লেভিনস্টাইন মনে করেন যে
উন্নত দেশগুলো আয় সৃষ্টিকারী উপাদান দ্বারা প্রবর্ধক শক্তিগুলোকে এমন ভাবে জোরদার করতে হবে যাতে মাথাপিছু আয় ও বি বিন্দুতে পৌঁছায়। ও বি বিন্দুতে পৌঁছালে দেখেন কোথায় ছেদ করছে, আর বিন্দুতে। ওবি বিন্দুতে পৌঁছায়, সেক্ষেত্রে ওবি পরিমাণ আয়ে Q1 যে ভারসাম্য বিন্দু, এই যে Q1 ভারসাম্য অবস্থায় প্রকাশ পায়, তখন Q1 আর ST পথে অর্থনৈতিক ক্রম উন্নতির দিকে অগ্রসর হয়। মাথাপিছু আয় ওবি স্তরে, এই যে ওবি স্তরে কি পায়, ওবি স্তরে মাথাপিছু আয় চলে যায়। তো মাথাপিছু আয় ওবি স্তরে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেটাকে ন্যূনতম প্রচেষ্টা তত্ত্ব বলে। ইহাই লেভেনস্টাইনের একান্ত প্রয়োজনীয় ন্যূনতম প্রচেষ্টা তত্ত্ব। ব্যাপারটা বোঝা গেছে? কারো সমস্যা থাকলে বলেন। আছে কারো সমস্যা? আচ্ছা, না থাকলে স্যার ওবি স্তরের ইয়েটা একটু আবার বুঝাইলে ভালো হয়। আচ্ছা, ওবি স্তরে যে ফ্যাক্টরটা বোঝাচ্ছে যে মাথাপিছু আয় যদি আমি ওবি স্তরে নিয়ে যেতে চাই, তাহলে আমার অর্থনীতি কোথায় থাকতে হবে? অর্থনীতি ওবি স্তরে গেলে দেখেন কিউ বিন্দুতে তখন ইনকাম রেইজিং যে ফোর্সেস আছে আর ইনকাম ডিপ্রেশনারি যে ফোর্সেস আছে, এই দুইটার সমন্বয় এখান থেকে Q1 থেকে আর যাবে, আর থেকে এস এ যাবে, এস থেকে জিতে যাবে। যার ফলে একটা দেশে উন্নত দেশে যে আমার ফাঁদে থাকে, ওই ফাঁদের থেকে বের হয়ে আসতে পারবে, মানে আস্তে আস্তে সব বাড়ছে। ইনকাম রেইজিং ফোর্সের থেকে ইনকাম ডিপ্রেশনারি ফোর্সের থেকে রেইজিং ফোর্সটা বাড়ছে, যার ফলে অর্থনীতি সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে Q1 বিন্দুতে আমার এদিকে বাম সাইডে যদি টান দিই, সেটা মাথাপিছু আয় প্রণোদিত আয়ের যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে ওবি স্তরে। সো হার্ভেস্টাইন বলছে যে, লেভেনস্টাইন যে বলছে যে মাথাপিছু আয় ওবি স্তরে নিয়ে যাওয়ার প্রচেষ্টাকে প্রয়োজনীয় ন্যূনতম প্রচেষ্টা বলে। এটা হচ্ছে লেভেনস্টাইনের একান্ত প্রয়োজনীয় ন্যূনতম প্রচেষ্টা তত্ত্বের মূল কথা। সেটা কথা আমি প্রথমে ওসি যাব। ওসি আই স্তরে কোন বিন্দুতে ছেদ করছে? ইনকাম রেইজিং ফোর্সটাকে আই প্রণোদন এল বিন্দুতে, তাহলে WL টা অতিরিক্ত প্রণোদনা সৃষ্টি করছে। কিন্তু এটা এই বিন্দুতে ছেদ করে নিচের দিকে আসি, তাহলে নিচের দিকে আসলে তাহলে অবদমনকারী যে ফোর্সটাকে কোন বিন্দুতে ছেদ করছে? এম বিন্দুতে, তাহলে LM পরিমাণ অবদমন হচ্ছে। ঠিক আছে, অবদমন হয়ে সেটা LMNP কিউ বিন্দুতে চলে আসতেছে, তখন আমাদের মাথাপিছু আয় ছিল ও। এখন এখান থেকে ভারসাম্য তখন দারিদ্র্যের দুষ্ট চক্রে থাকে, এটা থেকে বের করতে গেলে আমাদের কি ওবি পরিমাণ মাথাপিছু আয়, ওবি পরিমাণ মাথাপিছু আয় কোন বিন্দুতে ছেদ করে? কিউ বিন্দুতে। কিউ বিন্দুতে যখনই ছেদ করবে, তখন IRF এবং IDF এর পারস্পরিক সংঘর্ষের ফলে কে এগিয়ে যাবে অর্থনীতি কোন বিন্দুতে? QRST বিন্দু দিয়ে এগিয়ে যাবে, এবং সেক্ষেত্রে ন্যূনতম যে মজুরি প্রচেষ্টা কত হতে হবে? আমাদের জাতীয় আয় ওবি পরিমাণ। এই হলো মেইন কথা। আর এখানে ক্রিটিসিজম আছে, অর্থের দ্বারা পরিমাপযোগ্য নয়, জনসংখ্যা বৃদ্ধি একমাত্র বাধা নয়, বৈদেশিক বিনিয়োগ সম্পর্কে কোনো ব্যাখ্যা নাই এই তত্ত্বে, মূলধন উৎপাদন অনুপাত এখানে স্থির নয়, জনসংখ্যা বৃদ্ধির গতি হ্রাস পেয়েছে, মাথাপিছু আয় ও জন্মহারের সম্পর্ক গ্রহণযোগ্য নয়, মৃত্যু হার হ্রাস ও মাথাপিছু আয় বৃদ্ধির সাথে সম্পর্কিত নয়। এটা আমি নিয়েছি নারায়ণ বৈদ্য স্যারের বই থেকে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, মূল কনসেপ্ট গুলো আপনাদের ক্লিয়ার হওয়া দরকার। আর অ্যাপ্লিকেবিলিটি অফ লেভেনস্টাইন থিওরি ইন বাংলাদেশ। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এই দেশের জনসংখ্যা যেমন বেশি তেমনি মাথাপিছু আয় পরিমাণ কম, দারিদ্র্যের দুষ্ট চক্রের মধ্যে এই দেশে অর্থনীতি আবদ্ধ, তার এই দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে বের হয়ে আসতে হলে একটা বড় ধরনের ধাক্কা প্রয়োজন। এই দেশের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি করতে হবে, আয় যদি বাড়ে সঞ্চয় বাড়বে, বিনিয়োগ বাড়বে, এবং এইখান থেকে বের হয়ে আসতে পারবে। তো এই বাস্তবতায় এই তত্ত্বটি বাংলাদেশে প্রয়োগযোগ্য কিনা তা নিয়ে আলোচনা করা। আয় বৃদ্ধিকারী শক্তির অভাব বাংলাদেশে অবশ্যই রয়েছে, জনসংখ্যা হ্রাসের প্রবণতা কম, মানে জনসংখ্যা বাড়ছে, আমাদের অধিক পরিমাণ বিনিয়োগ সম্ভব নয়। এই তিনটা ফোর্সের কারণে আমরা বলতে পারি বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্য অনুযায়ী লেভেনস্টাইনের একান্ত প্রয়োজনীয় ন্যূনতম প্রচেষ্টা তত্ত্বটি এই দেশে প্রয়োগ করা সম্ভব নয়, বিকজ এই দেশের জনসংখ্যা বাড়ছে, এই দেশে অধিক বিনিয়োগ সম্ভব নয়, আর আয় বৃদ্ধিকারী যে শক্তির প্রভাব সেটা এখানে কম। ব্যাপারটা বোঝা গেছে? আমি মূল চিজগুলা নিয়ে কথা বললাম। আর একটা হচ্ছে পশ্চাৎমুখী অভাব কেটে গেলে
সাথে সাথে লগ ইন করবো যদি কোনো সমস্যা থাকে। যে অভিবাসনের মাধ্যমে একটি অঞ্চল দ্রুত উন্নত হলো অন্য অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়। মূলধন চলাচলের ক্ষেত্রে দেখা যায় দরিদ্র অঞ্চল থেকে ধনী অঞ্চলে সম্পদ স্থানান্তর হয়। বাণিজ্যের ক্ষেত্রে দেখা যায় দরিদ্র থেকে ধনী দেশে সম্পদ স্থানান্তরিত হয়। ফলে দরিদ্র দেশ আরো দরিদ্র হয়, ধনী দেশ আরো ধনী হয়। এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড ইফেক্ট। ঠিক আছে। আর সম্প্রসারণ ইফেক্ট বলতে হচ্ছে পশ্চাৎমুখী প্রভাব হলো নেতিবাচক প্রভাব, যাকে ব্যাকওয়ার্ড ইফেক্ট বলা হয়। বিপরীত